আজকের আলোচ্য বিষয় চণ্ডীমঙ্গল কাব্যধারা, ধনপতি ও কালকেতু উপাখ্যান। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসে চণ্ডীমঙ্গল অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি ধারা। দেবী চণ্ডীকে কেন্দ্র করে রচিত এই স্তুতিমূলক কাব্যধারার কাহিনী এবং বিবর্তন আমাদের মুখ্য আলোচ্য। এই আলোচনার উদ্দেশ্য মূলত চণ্ডীকাব্যের প্রধান দুই আখ্যান, যথা কালকেতু ও ধনপতি পালার সূত্রে এর প্রতিনিধি স্থানীয় এবং তুলনায় স্বল্প আলোচিত কবিকুলের কাব্য বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিতি। মূল আলোচনায় প্রবেশের আগে দেবী চণ্ডীর স্বরূপ প্রসঙ্গে কিছু কথা সংক্ষেপে এবং সূত্রাকারে জেনে নেওয়া দরকার। মুখ্যত অগ্রজ পণ্ডিতদের মতামত অনুসরণ করে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থের প্রণেতা ডক্টর আশুতোষ ভট্টাচার্য চণ্ডীকে অনার্য উৎস সম্ভূত বলেছেন। আশুতোষ বাবুর মতে বাংলার লৌকিক শক্তি দেবতা যারা আছেন তাদের মধ্যে চণ্ডীর প্রকৃতি হচ্ছে সর্বাপেক্ষা জটিল। চণ্ডী শব্দটিও তার মতে সম্ভবত অস্ট্রিক বা দ্রাবিড় ভাষা হইতে আগত। আমরা আশুতোষ বাবুকে সরাসরি কোট করলাম, সম্ভবত অস্ট্রিক বা দ্রাবিড় ভাষা হইতে আগত। ছোটনাগপুরের দ্রাবিড় ভাষী ওরাও জনজাতির আরাধ্য শক্তি দেবী চাণ্ডীর সঙ্গে দেবী চণ্ডীর সাদৃশ্য খুঁজে পেয়েছেন ডক্টর ভট্টাচার্য। চাণ্ডী যিনি মূলত শিকারী এবং যোদ্ধাদের দেবী। চণ্ডীমঙ্গলের আক্ষটি খণ্ড বা আখেটিক খণ্ডে ব্যাধ কালকেতুর আরাধ্য যে দেবী চণ্ডী বা অভয়া, তাকে এই চাণ্ডীর সঙ্গে অভিন্ন কল্পনা করেছেন তিনি। এই মত অবশ্য কার্যত নাকচ করে দেন দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীত বইটির সম্পাদক অধ্যাপক সুধীভূষণ ভট্টাচার্য। তিনি কোনো অনার্য উৎসে নয়, চণ্ডীর আদি রূপ অনুসন্ধান করেছেন হিন্দু পুরাণ ও তন্ত্রের সূত্রে। যদিও বেদ বা ভারতীয় মহাকাব্য রামায়ণ মহাভারত কিংবা প্রাচীন পুরাণগুলিতে চণ্ডীর প্রামাণ্য অস্তিত্বের হদিশ সেভাবে পাওয়া যায় না। তুলনায় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী এবং পরবর্তী সময়ের অর্বাচীন পুরাণ সমূহ, যেমন হরিবংশ পুরাণ, যেমন বৃহদ্ধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত কিংবা দেবী ভাগবত পুরাণে চণ্ডীর উল্লেখ পাওয়া যায়। মার্কণ্ডেয় পুরাণের 13টি অধ্যায় জুড়ে চণ্ডী তত্ত্ব ব্যাখ্যাত হয়েছে। সেখানে দেবী চণ্ডী ত্রিগুণাত্মিকা। শুম্ভ নিশুম্ভকে তিনি সাত্ত্বিক অংশে দমন করেন, রাজসিক অংশে তার হাতে পরাস্ত হন প্রবল প্রতাপশালী মহিষাসুর, এবং মধুকৈটভ নামক দৈত্য দলন করেন তিনি তামসিক গুণে। এক বিচারে তিনি বরাভয়দাত্রী সর্বমঙ্গলা, আর অন্য অংশে তিনি উগ্রচণ্ডা এবং সৃষ্টি স্থিতি বিনাশিনী। এই দেবী অভয়া, দুর্গা, পার্বতী, ভগবতী, উমা, সতী, অম্বিকা কিংবা গৌরী প্রভৃতি বিবিধ নামে অভিহিত হয়েছেন নানা সূত্রে। এবার আসি হিন্দু পুরাণ ও তন্ত্রের সূত্রে এই চণ্ডীর স্বরূপ বিষয়ে সুধীভূষণ বাবুর যে অনুসন্ধান, যে পর্যবেক্ষণ, তার দুর্বলতার প্রসঙ্গ। এই মতের মূল অবলম্বন ষোড়শ ও সপ্তাদশ শতকে রচিত চণ্ডীমঙ্গলের টেক্সটগুলি, চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যগুলি। কিন্তু এই কাব্যগুলির যারা রচয়িতা, মূলত দ্বিজমাধব এবং কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী, তারা কার্যত ছিলেন স্বার্থ পৌরাণিক ক্ষেত্রের অধিবাসী, এবং তাদের ভাবনা তাই বলা যায় যথেষ্ট অর্বাচীন ও আর্য সংস্কৃতি প্রভাবিত।
তাই এদের কাব্যে দেবী চণ্ডীর যে ভাবমূর্তি উপস্থাপিত হয়েছে তা দিয়ে এর অনার্য উৎস সম্পূর্ণ নাকচ করে দেওয়া ঠিক যুক্তিযুক্ত হবে না। আসলে পূর্ব উল্লিখিত যে ওরাও জনজাতির দেবী চাণ্ডীর সঙ্গে একে সরাসরি একাত্ম করবার যে ভাবনা আশুতোষ ভট্টাচার্য মশাই ভেবেছিলেন, সুধীভূষণ বাবু সেইটি পুরোপুরি মানতে চান। অথচ তিনি নিজেও চণ্ডীর আদিরূপ পরিকল্পনায় অনার্য সমাজ থেকেই গৃহীত তান্ত্রিক দেবী মূর্তির কথা স্বীকার করেছেন। ফলে এই কথা বলাই যায় যে নানা সময়ে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বিবিধ স্তরের স্ত্রী দেবতাদের সম্মিলিত রূপই দেবী চণ্ডীকে গড়ে তুলেছে। আর এর মূলে কার্যকর অনার্য প্রভাবটি সম্পর্কে আজ এক প্রকার নিঃসংশয়ী হওয়া চলে। শুধু তো দেবী চণ্ডী নন, মঙ্গল কাব্যধারার বৈদিক ও অবৈদিক সকল দেবতাদেরই হিন্দু পৌরাণিক বা শাস্ত্রীয় দেবতা শুধু বলা যায় না। ব্রাহ্মণ্যতন্ত্র নিয়ন্ত্রিত শাস্ত্রাদি এবং অন্যান্য বিভিন্ন বর্ণের লোকসাধারণের কল্পনার মিশ্রণেই তাদের উত্থান। ফলে চণ্ডীমঙ্গল কাব্যধারাও যে দেবীকে কেন্দ্র করে বিকশিত, তার পরিকল্পনায় তৎকালীন জনমানুষের প্রভাব স্বভাবতই পরিলক্ষিত হয়। ডক্টর সুকুমার সেনের মতে, যেহেতু চণ্ডীমঙ্গল কাব্যগুলিতে দেবী চণ্ডী মূলত অভয়া নামেই উপস্থাপিত, আর এই অভয়া ঋগ্বেদের দশম মণ্ডলের 146 সূক্তে বন্দিত বনদেবী ও পশু মাতা অরণ্যানী। তাই সেই অরণ্যানী বিবর্তন সূত্রে পরবর্তীতে মঙ্গল চণ্ডীতে পর্যবসিত হয়েছেন, এমনটা ডক্টর সেন মনে করছেন। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই যে মঙ্গল চণ্ডী শব্দটি, এটি তো এক অর্থে বরাভয়দাত্রী সর্বজীবে মঙ্গলকারী যে দেবী মূর্তি তার সমার্থক এই মঙ্গল শব্দটি, মঙ্গল চণ্ডী। অন্যদিকে এই দেবী মঙ্গলাসুরকে বধ করেছিলেন, তাই তার নাম মঙ্গল চণ্ডী। দেবী চণ্ডী বা অভয়ার এই যে পরিকল্পনা, এই যে উপস্থাপন, তার স্বরূপ, এতে স্বার্থ হিন্দু ও অনার্য প্রভাবের পাশাপাশি একাধিক বৌদ্ধ যান বা শাখার ভাবনা এবং ধর্মাচারের উপস্থিতি আছে বলেও বিশেষজ্ঞদের একাংশ মনে করেন। এবার এই প্রসঙ্গটি একটু খতিয়ে দেখা যাক। বৌদ্ধ ধর্মের মহাযান শাখার বজ্রযানী অংশে হিন্দু পুরাণ ও তন্ত্রের সংস্পর্শে একাধিক দেবী মূর্তি কল্পিত হয়। তাদের মধ্যে বজ্রতারা বা বিশালাক্ষী, যিনি পর্ণশবরী নামেও পরিচিত, তারই হিন্দু রূপান্তর দেবী চণ্ডী। এই পর্ণশবরী থেকে দেবী চণ্ডীর যে রূপান্তর, এই মতটি সুবিখ্যাত চণ্ডীমঙ্গল বোধিনী গ্রন্থের রচয়িতা চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় রাখছেন। বৌদ্ধ সাধনমালায় উল্লিখিত বজ্রধাত্বেশ্বরী নামক যে শক্তি দেবীর কথা রয়েছে, তার সঙ্গে বাংলার লৌকিক দেবী বাসুলীকে অভিন্ন কল্পনা করেন অনেকে। মঙ্গল কাব্যের ইতিহাসে যদিও আশুতোষ ভট্টাচার্য দেবী বাসুলী এবং দেবী চণ্ডীর মধ্যে একটি পার্থক্য নিরূপণ করেছেন, কিন্তু একাধিক চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডীর মাহাত্ম্য বর্ণনার সময় বাসুলী দেবীর প্রসঙ্গ এসেছে। সুধীভূষণ ভট্টাচার্য মশাই নীল তারা বা জাঙ্গুলি তারার সঙ্গে মঙ্গল চণ্ডীর সাদৃশ্য পেয়েছেন বেশি। আবার অনেকের মতে বৌদ্ধ তন্ত্রের নীল সরস্বতী বিবর্তন সূত্রে মঙ্গল চণ্ডীতে রূপান্তরিত। এভাবে একাধিক মত ও ভাবনার জটিলতায় দেবী চণ্ডী বা অভয়ার যে ভাবমূর্তি কল্পিত হয়, তার সূত্রেই রচিত হয়েছে এই কাব্যধারার আখ্যান ভাগ। অন্যান্য মঙ্গল কাব্যের নির্মাণ কৌশল মেনেই প্রধান ও প্রতিনিধি স্থানীয় চণ্ডীমঙ্গল কাব্যগুলি বন্দনা ও দেবখণ্ডের পর নরখণ্ডে এসে উপস্থিত হয়েছে। দেবখণ্ডে মূলত বর্ণিত হয়েছে হরগৌরীর দাম্পত্য ও দাম্পত্য কলহ। সেই সব অতিক্রম করে শাপভ্রষ্ট দেবদূতেরা মঙ্গল কাব্যের নিজস্ব শর্ত মেনে মর্তে এসে পৌঁছন, মূলত দেবী পূজা প্রচারের উদ্দেশ্যে। এটি মুখ্য উদ্দেশ্য। শুরু হয় মর্ত পৃথিবীর এক অমর গাথা, যেখানে মর মানুষের সঙ্গে দেবতার নৈমিত্তিক আদান প্রদানের তেমন দূরত্ব ছিল না। চণ্ডীমঙ্গল কাব্যধারার নরখণ্ডটি
মূলত দুটি আখ্যান অবলম্বন করে গঠিত। আক্ষটি বা আখেটিক খণ্ড ওরফে কালকেতু পালা, যাকে সাধারণভাবে অনেকে ব্যাধখণ্ডও বলে থাকেন, এবং আরেকটি বণিক খণ্ড ওরফে ধনপতি শ্রীমন্ত উপাখ্যান। আখেটিক খণ্ডের প্রধান চরিত্র কালকেতু এবং ফুল্লরা, কালকেতুর স্ত্রী ফুল্লরা। এরা যথাক্রমে ইন্দ্রের পুত্র নীলাম্বর এবং তার পত্নী ছায়ার শাপভ্রষ্ট রূপ। যেভাবে প্রতিটি মঙ্গল কাব্যেই আরাধ্য দেবতার পুজো প্রচারের উদ্দেশ্যে স্বর্গ থেকে কোনো দেবতুল্য কাউকে এই মর্তে অভিশাপ দিয়ে পাঠানো হয় এবং পূজা প্রচার সমাপন করে তারা আবার স্বর্গে ফিরে যান, এই একই আদর্শ মেনে নীলাম্বর ও তার পত্নী ছায়া শাপভ্রষ্ট হয়ে মর্ত পৃথিবীতে যথাক্রমে কালকেতু এবং ফুল্লরা নামে জন্মগ্রহণ করেন। কালকেতুর পরিচয়, তিনি পশু শিকারী, নির্মম এক ব্যাধ হিংসক রার। কালকেতুর দ্বারা নিহত পশুর মাংস হাটে বিক্রি করেন ফুল্লরা, এভাবেই তার জীবিকা নির্বাহ হয়। এই কালকেতু ফুল্লরা উপাখ্যানে দেবীর কাছে পশুগণ যখন তাদের দুঃখ নিবেদন করেন, অরণ্য মাতা চণ্ডীর কাছে পশুগণ তাদের দুঃখ নিবেদন করলে দেবী সেই সব পশুকে লুকিয়ে রাখেন এবং তার ফলে কালকেতু কোনো শিকার পান না। এই সময় এই কাব্যে দেখা যায় স্বর্ণগোধিকা, যাকে কালকেতু নিজ গুণে, এই গুণ শব্দটি দ্ব্যর্থবোধক, এটি এক অর্থে ধনুকের গুণ এবং এক অর্থে নিজের গুণ, তাতে বাড়িতে নিয়ে আসেন, নিজ গৃহে নিয়ে আসেন। এবং এই স্বর্ণগোধিকা আসলে দেবী চণ্ডী। স্বর্ণগোধিকার সঙ্গে চণ্ডীর যে সম্পর্ক, যে প্রাচীন সম্পর্ক, তা এই কাব্যধারায় একাধিকবার উপস্থাপিত হয়েছে। দেবী চণ্ডীর কৃপায় অত্যন্ত দারিদ্র থেকে কালকেতু মুক্তি লাভ করেন এবং তিনি গুজরাট নগর পত্তন করে বিশাল এক সাম্রাজ্যের অধিপতি হন। এই কাব্যের বা এই কাব্যধারার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ভারু দত্ত নামে এক খল। মঙ্গল কাব্যের আর কোন শাখায় সম্ভবত একটি পার্শ্ব চরিত্র এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি যতটা ভারু দত্ত হয়ে উঠেছেন। এই ভারু দত্তের চক্রান্তে রাজা হবার পর কলিঙ্গ রাজের কাছে কালকেতু পরাস্ত এবং বন্দী হন। অসহায় কালকেতু দেবীর শরণাপন্ন হলে চণ্ডী তাকে উদ্ধার করেন এবং ভারু দত্তকে শাস্তি দেন। কলিঙ্গ রাজের সহায়তায় রাজ্য ভোগ করে দেবীর পূজা প্রচার শেষ হলে ফুল্লরা সহ, স্ত্রী সহ কালকেতু ওরফে নীলাম্বর আবার স্বর্গে প্রত্যাবর্তন করেন। এই হচ্ছে আক্ষটি খণ্ড বা কালকেতু উপাখ্যানের কাহিনী নির্যাস। আর চণ্ডীমঙ্গলের আখ্যান অংশের পরবর্তী যে অংশটি, উজানি নগরের এক বিলাসী এবং উদ্যমী বণিক ধনপতি, তার স্ত্রী লহনা ছিলেন বন্ধা। ধনপতি একদিন তার সমমনস্ক বন্ধুকে নিয়ে পায়রা ওড়াতে গিয়ে লহনার জ্ঞাতি ভগিনী খুল্লনার রূপে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করেন। এই খুল্লনা আবারও মঙ্গল কাব্যের নিজস্ব শর্ত মাফিক ছিলেন স্বর্গের নর্তকী রত্নমালা, তার শাপভ্রষ্ট রূপ খুল্লনা। ধনপতি গৌর যাত্রা করেন আর গৃহে খুল্লনার দায়িত্ব দিয়ে যান তার অপর স্ত্রী খুল্লনার সতীন লহনার উপর। কিন্তু লহনা খুল্লনার উপর প্রবল অত্যাচার শুরু করে। দাসী দুর্বলার চক্রান্তে খুল্লনা অশেষ দুর্গতি ভোগ করেন। শেষে একেবারে কোটিমাত্র বস্ত্র পরিধান করে ছাগল চড়ানোর নির্দেশ দেওয়া হয় তাকে। অসহায় খুল্লনা দেবী চণ্ডীর স্তব স্তুতি করেন এবং তার মাধ্যমে তার এই দুর্ভোগের ইতি হয়। আবার তিনি স্বামী সান্নিধ্য ফিরে পান, ধনপতি প্রত্যাবর্তন করেন তার কাছে এবং তার ফলে সন্তান সম্ভবা হয়ে পড়েন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে এবার দক্ষিণে বাণিজ্যের জন্য যান ধনপতি। এই দক্ষিণে যাওয়ার আগে একটি বিষয় ঘটে যা মূলত
খুল্লনার সপত্নী লহনার চক্রান্ত। ধনপতি পরম শৈব ছিলেন, শিবের ভক্ত, আর খুল্লনা দেবী চণ্ডীর স্তুতি করতেন, ঘট স্থাপন করে তার পূজা করতেন। এই কথা লহনা যখন ধনপতির কানে তুলে দেন, তখন পদাঘাতে সেই মঙ্গল ঘট ধনপতি ফেলে দেন, নষ্ট করেন। মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগরের আচরণ সনকার প্রতি মনসার মঙ্গল ঘট পদাঘাতে ফেলে দেবার যে ঘটনা, তার সঙ্গে এই ধনপতির আচরণটি বেশ সাদৃশ্যপূর্ণ। কিন্তু এইভাবে খুল্লনার চণ্ডী আনুগত্যকে অপমান করলেন ধনপতি, তার ফল তাকে পেতে হয়েছিল। সিংহলের পথে তাকে অশেষ কষ্ট ভোগ করতে হয়। এই সিংহলের পথেই তিনি কমলে কামিনী মূর্তি দর্শন করেন, যেখানে পদ্মের উপর উপবিষ্টা দেবী দুটি হস্তিকে দু হাতে ধারণ করে একবার গিলছেন এবং পরক্ষণেই উগরে দিচ্ছেন। এই অদ্ভুত মূর্তি সম্বন্ধে তিনি সিংহল রাজের কাছে কথা উত্থাপন করেন। সিংহল রাজ অত্যন্ত উত্তেজিত হন এবং ধনপতির সূত্রে মূর্তিটি দেখতে চান। ধনপতিকে তিনি শর্ত দেন, যদি এই কমলে কামিনী মূর্তি তিনি তাকে দর্শন করাতে পারেন তবে অর্ধেক রাজত্ব ধনপতিকে দেওয়া হবে, অন্যথায় তাকে কারারুদ্ধ করা হবে। ধনপতি এই মূর্তি প্রদর্শনে ব্যর্থ হন এবং শর্ত অনুসারে কারারুদ্ধ হন। ওদিকে উজানিনগরে ধনপতি এবং খুল্লনার পুত্র শ্রীমন্ত ক্রমে বয়ঃপ্রাপ্ত হয়। এই শ্রীমন্তও ছিলেন স্বর্গেরই এক দেবদূতের শাপভ্রষ্ট রূপ। পিতাকে খুঁজতে শ্রীমন্ত এবার ওই একই পথে সিংহল যাত্রা করেন এবং পথে একই রকম ভাবে কমলে কামিনী মূর্তি দর্শনের সৌভাগ্য হয় তার। কিন্তু তিনিও যথারীতি সিংহল রাজকে সেই মূর্তি দেখাতে ব্যর্থ হন এবং একইভাবে তিনিও শাস্তির যোগ্য বিবেচিত হন। কিন্তু শ্রীমন্তর কারারুদ্ধ হবার জায়গায় তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। মৃত্যু পথযাত্রী শ্রীমন্ত তখন চণ্ডীর স্তব স্তুতি করেন, আর দেবী চণ্ডী স্বয়ং প্রকট হয়ে রাজার সৈন্যগণকে পরাস্ত করেন। সিংহলরাজকে তিনি বহুকাঙ্ক্ষিত কমলে কামিনী মূর্তি দেখান এবং চণ্ডীরই আশীর্বাদে পিতা পুত্রের মিলন হয়। সিংহল রাজের মেয়ের সঙ্গে শ্রীমন্তের বিবাহ সম্পন্ন হয়। এটি হলো চণ্ডীমঙ্গল কাব্যধারার নরখণ্ডের দ্বিতীয় আখ্যান, ধনপতি শ্রীমন্ত উপাখ্যানের কাহিনীর কাঠামো। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হিসেবে যার নাম করা হয় তিনি মানিক দত্ত, এবং তার ভণিতাযুক্ত দুটি খণ্ডিত পুঁথি পাওয়া গিয়েছে। মানিক দত্তর সময় সম্পর্কে আচার্য দীনেশচন্দ্র সেন বলেন তিনি ত্রয়োদশ শতকের কবি ছিলেন, এবং ডক্টর আশুতোষ ভট্টাচার্যও কার্যত দীনেশচন্দ্র সেনের মতকে সমর্থনই করেছেন। তার মতে এই দেশের সমাজে ব্রাহ্মণ্য সংস্কার প্রতিষ্ঠিত হইবার বহু পূর্বেই মানিক দত্তের কাহিনী রচিত হইয়াছিল। কিন্তু কোন কোন গবেষক মানিক দত্তকে অতটা প্রাচীন বলতে রাজি নন, তারা একে ষোড়শ শতাব্দীর কবি মনে করেন। চণ্ডীমঙ্গল কাব্যধারার সবচেয়ে প্রচারিত জনপ্রিয় কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্যে মানিক দত্তর সশ্রদ্ধ উল্লেখ রয়েছে। এর থেকে একে ষোড়শ শতকের কবি বলাটা একটু মুশকিল, প্রাচীনতরই মনে করা যায়। মানিক দত্তর যে পুঁথি দুটি পাওয়া গিয়েছে তার অর্বাচীনতা প্রমাণিত। এর ভাষায় প্রাচীনতার অত্যন্ত অভাব এবং কালগত অসঙ্গতি এই পুঁথিতে রয়েছে। মানিক দত্তর আত্মচরিতটি ভীষণ আকর্ষণীয়। এই আত্মচরিত অনুসারে জানা যায় যে তিনি খোঁড়া ও বধির ছিলেন। নারদ মুনির পরামর্শে স্বয়ং দেবী চণ্ডী তার হয়ে তার এই মঙ্গল গীতটি রচনা করেন এবং দেবীর আশীর্বাদে তিনি তার বিকলাঙ্গতা মুক্ত হন। এই আত্মপরিচয়ে যে বিশেষ ভরসা ঐতিহাসিক তথ্যের নিরিখে রাখা যায় না তা বলাই বাহুল্য। এর কাব্যিক উপস্থাপনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানিক দত্ত বিশেষভাবে প্রথাগত শিক্ষা পেয়েছিলেন এমনটা খুব মনে হয় না।
দোহার এবং তার মৃদঙ্গ বাদক বন্ধুকে নিয়ে তিনি মঙ্গলচণ্ডীর গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন, এমনটাই মনে করা যায়। আর এই কবির ব্রতকথার ঢঙে রচিত যে কাব্য, সেই কাব্যে চরিত্র সৃষ্টির মুন্সিয়ানা বেশ লক্ষ্য করার মতো। অন্যান্য মঙ্গল কাব্যগুলির মধ্যে যেভাবে ভারু দত্তকে অত্যন্ত খল এবং শঠ একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে, মানিক দত্তর কাব্যে ভারু দত্ত পুরোপুরি সেইভাবে উপস্থাপিত হন। আর এই কাব্যে সৃষ্টিতত্ত্ব বর্ণনায় ধর্মমঙ্গল এবং বৌদ্ধ মতের প্রভাব আছে। আদি কবি মানিক দত্ত কোথাকার কবি ছিলেন সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞরা জানান যে ইনি সম্ভবত মালদহের ফুলুলা নগর বা ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাপ্ত পুঁথিগুলিতে অজস্র প্রক্ষেপণ মানিক দত্তের কাব্যের মূল রূপ অনুধাবনের পথে ভীষণভাবে অন্তরায় সৃষ্টি করেছে। যে কবির সম্পূর্ণ পুঁথি এই চণ্ডীমঙ্গল কাব্যধারায় প্রথম পাওয়া গিয়েছিল তিনি হচ্ছেন দ্বিজ মাধব। দ্বিজ মাধব সম্বন্ধে সংশয়ের যে জায়গাটি, সেটি হচ্ছে মাধবাচার্য নামে বাংলা সাহিত্যে একাধিক কবির উপস্থিতি রয়েছে। এই আমাদের আলোচ্য যে দ্বিজ মাধব, তিনি সম্ভবত পঞ্চগৌড়ের অন্তর্গত ত্রিবেণীর সপ্তগ্রামের বাসিন্দা ছিলেন, কিন্তু ডক্টর আশুতোষ ভট্টাচার্য তাকে চট্টগ্রামের বাসিন্দা ঠাউরেছেন। এই মাধবাচার্য বা মাধু কবির কাব্য সারদা চরিত নামে পরিচিত। তিনি নিজেই যে কালজ্ঞাপক শ্লোকটি রচনা করেছেন কাব্য মধ্যে, সেখানে বলছেন ইন্দু বিন্দু বান ধাতা শক নিয়োজিত দ্বিজ মাধব গায় সারদা চরিত। এই কালজ্ঞাপক শ্লোকটিকে যদি অঙ্কস্য বামাগতি পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে সংখ্যা পড়বার যে মান্য মধ্যযুগীয় হেয়ালি জ্ঞাপক শ্লোককে বিশ্লেষণ করার পদ্ধতি, তা অনুসারে ইনি 1579 খ্রিস্টাব্দ নাগাদ এই কাব্য রচনা করেছিলেন। অর্থাৎ একে পরবর্তী কবি মুকুন্দর সমসাময়িক বা একটু অগ্রবর্তী একজন কবি বলা যায়। দ্বিজ মাধবের চরিত্র চিত্রণের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন অগ্রণী সাহিত্যের ঐতিহাসিকেরা। বিশেষ করে ধনপতির দুই স্ত্রী খুল্লনা এবং লহনার মধ্যে সতীন কোন্দলের সমান্তরালে এক আশ্চর্য পারিবারিক বন্ধন তিনি গড়ে তুলেছিলেন, যেটি এই কাব্যের অভিনবত্ব। এর আগের কবিদের প্রসঙ্গে একাধিকবার যার নাম উল্লেখিত হলো, তিনি আমাদের পরবর্তী আলোচ্য কবি। চণ্ডীমঙ্গল কাব্যধারা তো বটেই, অনেকের মতে সমগ্র মঙ্গল কাব্যধারার তথা মধ্যযুগীয় সাহিত্যেরই অবিসংবাদিত শ্রেষ্ঠ কবি তিনি, যার নাম কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীর আদি নিবাস ছিল বর্ধমানের দামিন্না গ্রাম। সেখানে এক কৃষিজীবী পরিবারের সন্তান তিনি। মুকুন্দ চক্রবর্তীর কাব্য রচনা কাল সম্বন্ধে প্রচুর সংশয় আছে, আমরা একে একে তার নিরসনের কিছুটা চেষ্টা করব। মুকুন্দ গৌড়বঙ্গ উৎকল অধীপ মানসিংহের শাসন আমলে তার ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে দামিন্না ত্যাগ করে বর্তমান মেদিনীপুরের আররায় এসে বসতি স্থাপন করেন এবং আররায় জমিদার বাঁকুড়া রায় তাকে ভূমি প্রদান করেন এবং পণ্ডিত মুকুন্দকে নিজ পুত্র রঘুনাথের গৃহশিক্ষক নিয়োগ করেন। ফলে প্রথমে বাঁকুড়া রায় এবং পরে মুকুন্দর ছাত্র রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি চণ্ডীকাব্য রচনা করেছিলেন বলে মনে করা হয়। যে হেয়ালিবাচক শ্লোকটি মুকুন্দের কাব্যের মধ্যে পাওয়া যায় সেটি হচ্ছে শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা কতদিনে দিলা গীত হরের বনিতা। আবার অঙ্কস্য বামাগতির পদ্ধতি মেনে এই হেয়ালি শ্লোককে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে মুকুন্দর অভয়ামঙ্গল রচনার কাল 1499 শকাব্দ বা 1577 খ্রিস্টাব্দ। আরেক হিসেবে এই রচনাকাল 1466 শকাব্দ বা 1544 খ্রিস্টাব্দকেও বোঝায়, কিন্তু এই হিসেবটি মেনে নিলে বাঁকুড়া রায় ও রঘুনাথ রায়ের শাসনকাল তো বটেই, কাব্যে উল্লেখিত আকবর ও মানসিংহের মতো ঐতিহাসিক চরিত্রদের শাসনকালের সঙ্গেও তা সঙ্গতিপূর্ণ হচ্ছে না।
মুকুন্দর গ্রন্থোৎপত্তির কারণ অংশটিকে অনেকে প্রক্ষিপ্তও বলে থাকেন, পুরো অংশটিকেই প্রক্ষিপ্ত বলা হয়। কিন্তু সমগ্র কাব্যে একাধিকবার বাঁকুড়া রায় এবং তার পুত্রের উল্লেখ এই বিষয়টিকে প্রক্ষিপ্ত বলার যুক্তিকে খানিক খণ্ডন করে। এই হিসেবে তার কাব্য রচনার কাল ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধ। এবার কাব্য মধ্যে কালগত যে সাক্ষ্যগুলি রয়েছে সেগুলিকে একবার দেখা যাক। ষোড়শ শতকের এই দ্বিতীয়ার্ধ বলতে এক হিসেবে ষোড়শ শতকের শেষ দশক ধরতে হবে, কারণ গ্রন্থোৎপত্তির কারণ অংশে যে মানসিংহের কথা আছে, 3 সুবার দায়িত্বভার তার হাতে ছিল 1594 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ অব্দি। এই কাব্যে সম্ভবত দেওয়ান রায় পত্রদাসের পুত্র পিসু দাসকে রায়জাদা নামে উল্লেখ করা হয়েছে, যিনি 1595 খ্রিস্টাব্দে বাংলার উজির হন। গ্রন্থোৎপত্তির কারণ বা বন্দনা অংশে দেবী সর্বমঙ্গলার কোনো উল্লেখ নেই, কিন্তু কাব্য মধ্যে একাধিক ভণিতায় মুকুন্দ তার উল্লেখ করেছেন। মুকুন্দর ছাত্র পৃষ্ঠপোষক রঘুনাথ রায়ের পুত্র চক্রধর রায়ের জন্মের পর বা চক্রধর রায়ের আমলে মেদিনীপুরের কেশিয়ারিতে সর্বমঙ্গলা দেবীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই সমস্ত সাক্ষ্যগুলির দৌলতে মুকুন্দর অভয়ামঙ্গল 1594 খ্রিস্টাব্দ থেকে 1604 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে বলে বিশেষজ্ঞদের একাংশ অনুমান করেন। মুকুন্দ চক্রবর্তীর কবি স্বভাব প্রসঙ্গে যদি আলোচনা করতে হয়, তাহলে বলতে হবে চণ্ডীমঙ্গল বোধিনী গ্রন্থে মুকুন্দর ধর্মবিশ্বাস প্রসঙ্গে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাকে তার পিতামহ জগন্নাথের মতোই বৈষ্ণব বলেছেন। কিন্তু একজন নৈষ্ঠিক বৈষ্ণবের পক্ষে সেই সময় চণ্ডীমঙ্গল রচনা করা অতটা সহজ ছিল না, এমনটা মনে করেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য। মুকুন্দ বৈষ্ণব হন বা না হন, সমসাময়িক যুগগত প্রেক্ষিতেই শ্রী চৈতন্যের প্রভাব তার কাব্যের মধ্যে ভীষণভাবে পড়েছে। মুকুন্দর কাব্যে দেবী চণ্ডীর যে বরাভয়দাত্রী মঙ্গলকারিণী রূপটি দেখা যায়, যা অন্যান্য মঙ্গল কাব্যের দেবী মূর্তিগুলির মধ্যে যে প্রতিহিংসা পরায়ণতা, বিশেষত মনসা মঙ্গল কাব্যে, তার থেকে অনেকটা আলাদা। এটি চৈতন্য প্রভাবেই সম্ভব হয়েছিল বলে বিশেষজ্ঞদের মত। মুকুন্দর কাব্যে বিবরণের যে অনুপুঙ্খ বিস্তৃতি, যে ডিটেইলিং, তা দেখে তার কাব্যের অন্যতম সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আজকের যুগে যদি মুকুন্দ জন্মাতেন তাহলে তিনি উপন্যাস রচয়িতা হতেন। মুকুন্দর কাব্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ তার চরিত্রগুলির নির্মাণ। কালকেতু, যিনি প্রথম নরখণ্ডের আখ্যানটির মুখ্য চরিত্র, তার ব্যাধ জীবনের রূঢ়তা, তার ভোজনের মধ্যে অসঙ্গতিজনিত যে হাস্যরস, তার হিংস্রতা এবং আদিমতা কবি অসীম দক্ষতায় রূপায়িত করেছেন। ফুল্লরা এবং খুল্লনারও 12 মাসা বাংলা সাহিত্যে অত্যন্ত স্মরণীয় একটি বিষয়। নারীর নিজস্ব অধিকার বোধের পরিসীমা যেভাবে এর প্রেক্ষিতে চিহ্নিত হয়, তেমনি চিরন্তন বিষণ্ণতার আকর হয়ে থাকে এই 12 মাসের দুঃখ কাহিনী। যখন স্বর্ণগোধিকাকে নিজ গুণে বেঁধে গৃহে এনেছেন কালকেতু এবং সেই স্বর্ণগোধিকা এক অপরূপ নারী মূর্তিতে নিজেকে বিবর্তিত করে অপেক্ষা করছেন, তখন তার সঙ্গে ফুল্লরার যে কথোপকথন, সেই সূত্রেই আসে 12 মাসা। এবং এই 12 মাসের দুঃখ কাহিনীতে দেখা যায় ফুল্লরার বয়ান অনুযায়ী যে খুবই সাধারণ খাদ্য গ্রহণের জন্য প্রয়োজনীয় যে বাসনপত্র, তাও তাদের বাড়িতে নেই। আমানি খাবার জন্য মাটিতে গর্ত করে রেখেছেন তারা। এই 12 মাসের দুঃখ কাহিনী বাংলা সাহিত্যের এক চিরন্তন সম্পদ। মুরারি শীলের মতো ব্যবসায়ী বা ভারু দত্তের মতো শঠ এবং খল চরিত্রের নিষ্ঠুরতা মুকুন্দর মুন্সিয়ানায় রীতিমতো প্রতিনিধি স্থানীয় হয়ে উঠেছে। আর সর্বোপরি এই কাব্যের দেবখণ্ড তথা নরখণ্ডেও দেবতাদের মানবায়ন দেখার মতো। হরগৌরীর দাম্পত্য কিংবা চণ্ডীর বিবিধ আচরণ যেন দেবকুলকে সাধারণ মানুষের পর্যায়ে স্থাপন করেছে। কবি কঙ্কন মুকুন্দের
কাব্য বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আরো খানিক আলোচনার জন্য যদি আমরা চণ্ডীর কাছে পশুগণের যে নিবেদন অংশ সেখানে যাই, তাহলে দেখব তাতে সমসময়ের রাজনৈতিক যে পরিস্থিতি, যে দোলাচল কবি কঙ্কন মুকুন্দ নিজেই প্রত্যক্ষ করেছিলেন, তার অত্যন্ত সূক্ষ্ম এবং রূপকাশ্রিত উপস্থাপন রয়েছে। কালকেতুর গুজরাট নগর পত্তন অংশে যে সকল রাজকর, জমিনীতি এবং মুদ্রানীতির প্রসঙ্গ ওঠে, তা আসলে ওই দিহিদার মামুদ শরীফের অত্যাচারে মুকুন্দর নিজ অভিজ্ঞতার যে ভয়াবহতা, তার একটা বিকল্প সুপথ আমাদের দেখাতে চায়। গুজরাট নগর পত্তনের সময় মুসলমান সহ বিভিন্ন জনজাতির আচার আচরণ বিবৃত করার সূত্রে কিংবা বণিকখণ্ডে ধনপতি বা শ্রীমন্তর সিংহল যাত্রাকালীন পথের যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ, তা থেকে মুকুন্দর তথ্যনিষ্ঠা বা তথ্যের প্রতি আগ্রহের পরিচয় পাওয়া যায়। মঙ্গল কাব্যের অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান হচ্ছে নারীগণের প্রতিনিন্দা কিংবা কোন চরিত্রের স্বাদ ভক্ষণ উপলক্ষে বিপুল আহার্যের বিবরণ দেওয়া। এই নিদয়ার স্বাদ ভক্ষণ কিংবা গৌরীর কাছে শিবের ভিক্ষা পরবর্তী পঞ্চব্যঞ্জনের প্রত্যাশা, এরকম প্রতিটি ছোট ছোট পরিসরে কবি আসলে বাঙালি জাতির অস্তিত্ব ও অভ্যাসের একটি শাশ্বত দলিল হাজির করেছে। মুকুন্দ চক্রবর্তী পরবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাদের মধ্যে যাদের নাম করতে হয়, তাদের অন্যতম কবি রামানন্দ জ্যোতি। তিনি অত্যন্ত উল্লেখযোগ্য, স্বল্পালোচিত কিন্তু উল্লেখযোগ্য। রামায়ত বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী এই কবি আনুমানিক 1766 খ্রিস্টাব্দে অর্থাৎ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন। উল্লেখযোগ্য তিনি এই কারণে যে তার কাব্য রচনার প্রধান তাগিদটি ছিল মুকুন্দ চক্রবর্তীর কাব্যে যে দোষগুলি তিনি চিহ্নিত করেছেন তার একটি উল্টো বয়ান রচনা করা। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের প্রতিবাদ স্বরূপ তিনি এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন। কাব্য মধ্যে একাধিকবার তিনি এই প্রসঙ্গটির উত্থাপন করেছেন এবং মুকুন্দ চক্রবর্তীর কাব্যের যে দোষ ত্রুটি, সেই সব দোষ উদ্ধারিতে লোকেরে চৈতন্য দিতে চণ্ডী রচে রামানন্দ জ্যোতি। কিন্তু কাব্যের বৈশিষ্ট্য প্রসঙ্গে এটা বলতেই হয় যে এই পরিকল্পনা বা এই উদ্যোগ প্রশংসার যোগ্য হলেও মুকুন্দ চক্রবর্তীর যে মান, তার তুলনায় রামানন্দ জ্যোতির কাব্য নেহাতি নিষ্পৃহ। অপরাপর কবিদের মধ্যে কালিকা মঙ্গল এবং একাধিক অন্যান্য মঙ্গল কাব্যের রচয়িতা হিসেবে যার নাম উঠে আসে, সেই কৃষ্ণরাম দাস একটি চণ্ডীমঙ্গল রচনা করেন। মুকুন্দর কাব্য দ্বারা প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়ে যারা চণ্ডীমঙ্গল রচনা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হরিরামের নাম চণ্ডীমঙ্গলের রচয়িতা হিসেবে উল্লেখযোগ্য। বিক্রমপুরের জপসা গ্রামের বৈদ্যবংশীয় কবি জয়নারায়ণ সেন আনুমানিক 1772 খ্রিস্টাব্দে হরিলীলা নামক এক সত্যপীঠের পাঁচালী রচনা করেছিলেন। তিনি একটি চণ্ডীমঙ্গল রচনা করেন যা এই হরিলীলার পূর্বে রচিত। অত্যন্ত সম্ভ্রান্ত এবং বিদ্বান বংশে জয়নারায়ণ সেন জন্মগ্রহণ করেছিলেন। তার কাব্যেও সংস্কৃত পুরাণের ছায়া রয়েছে। সম্ভবত মেদিনীপুরের ঘাটাল অঞ্চলের কবি অকিঞ্চন চক্রবর্তী তার প্রাপ্ত কবীন্দ্র উপাধি দিয়ে সেই ভণিতায় চণ্ডীমঙ্গল রচনা করেছেন আনুমানিক অষ্টাদশ শতকের শেষ ভাগে। রায়গুণাকর ভারতচন্দ্রের আদলে তিনি তার এই কাব্যটি নূতন মঙ্গল এই নামে পরিচিত করতে চেয়েছিলেন। মুকুন্দর পরে চণ্ডীমঙ্গলের কাব্যধারা যে শেষ হয়ে যায়নি, ভালো মন্দে তা আরো বেশ কিছুদিন সজীব ছিল এই বাংলায়, তার প্রমাণ এই তুলনায়
স্বল্প আলোচিত কবিদের উল্লেখ থেকে বোঝা যায়। আলোচনার মাধ্যমে আমরা মূলত কালকেতু এবং ধনপতি উপাখ্যানের সূত্রে এই কাব্যধারার বিশিষ্ট কবিদের কাব্য বৈশিষ্ট্য সম্বন্ধে ভাবনা চিন্তা করে একটি সমাধান সূত্রে উপনীত হতে চাইলাম। ধন্যবাদ।